তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অধ্যায় 3 নিয়ে আলোচনা করব। অধ্যায় 3 এর বিষয়বস্তু হলো আমাদের অধিকার ও দায়িত্ব। অর্থাৎ এখানে আমাদের বলতে কিন্তু শিশুদেরকে বেশি বুঝিয়েছে যে শিশুদের এখানে কি কি অধিকার আছে, অর্থাৎ শিশুরা তার পরিবার থেকে, সমাজ থেকে বা রাষ্ট্র থেকে কি পাবে, এবং দায়িত্ব বলতে বোঝানো হচ্ছে তাদের কি করতে হবে, তাদের কি কাজ, তারা যে নিবে তার পরিবর্তে তাদেরও কিছু দিতে হবে। অর্থাৎ কিছু নিজের নেওয়ার যে ব্যাপার থাকে, আবার কিছু দেওয়ারও ব্যাপার থাকে। তাহলে অধিকার হলো যেটা সমাজ, প্রথমে হলো পরিবার, তারপরে সমাজ, তারপর হলো রাষ্ট্র। এভাবে এখান থেকে আমাদের বেড়ে ওঠার জন্য কোন কোন জিনিসগুলো অবশ্যই পাওয়া উচিত সেগুলো অধিকার। আর দায়িত্ব হলো আমাদের এই সমাজে বসবাস করতে হলে বা সমাজে সুন্দরভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে, অথবা পরিবারের কথাই যদি ধরো, পরিবারের যারা আত্মীয় পরিজনরা আছেন, নিকট আত্মীয়রা আছেন, বাবা মা আছেন, ভাই বোন আছেন, তাদের সাথে ভালোভাবে বেড়ে ওঠার জন্য তোমারও কিছু কিছু কাজ থাকবে যেটা তোমার করতে হবে। শুধু সবকিছু সবাই তোমার জন্য করে দেবেন অথচ তুমি কিছুই করবে না, এমন কিন্তু হওয়া ঠিক না। তাহলে তোমারও কিছু কাজ আছে যেগুলো তোমার করা উচিত, সেগুলো হলো দায়িত্ব। এখন তোমরা অধ্যায় 3 পৃষ্ঠা 16 এর অধ্যায় 3 হলো। এখানে আমাদের যেহেতু প্রথমে লিখে দিয়েছি বিষয়বস্তুটা, পাঠ 1 এর বিষয়বস্তু হলো সমাজে আমাদের অধিকার। সমাজে আমাদের অধিকার বিষয়বস্তুটা তোমরা অবশ্যই খাতায় লিখবে। এখানে কি বলছে দেখো, সমাজে সবার বেঁচে থাকার অধিকার আছে। অর্থাৎ যারা যারা জন্মগ্রহণ করেছে সমাজে প্রত্যেকের কিন্তু বেঁচে থাকার অধিকার আছে। এজন্য কিছু অধিকার পূরণ হওয়া অবশ্যই প্রয়োজন। কিছু কিছু অধিকার আছে যেগুলো মানে বেঁচে থাকতে হলে অবশ্যই পূরণ হতে হবে, তাছাড়া বেঁচে থাকা সম্ভব না, অথবা ভালোভাবে বেঁচে থাকা সম্ভব না। জীবনকে ভালোভাবে গড়ার জন্য দরকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা। এই 6টি আমাদের মৌলিক অধিকার। তাহলে আমরা দেখলাম যে 6টি মৌলিক অধিকার কি, বা আমাদের অধিকার কয়টি? মৌলিক অধিকার মানে যেটা খুব বেশি প্রয়োজনীয়, অবশ্যই দরকার। 6টি অধিকার, আমরা এগুলোকে মৌলিক অধিকারও বলতে পারি, তাই না? যেহেতু এগুলো অবশ্যই দরকার, তাই এগুলোকে মৌলিক অধিকারও বলতে পারি 6টা। এখন 1 নম্বরে বলেছে খাদ্য, অর্থাৎ খাবার। একটা মানুষের বেঁচে থাকতে হলে প্রথমেই যেটা দরকার সেটা হলো খাবার, পুষ্টি। সে যদি সঠিকভাবে, সঠিক সময়, সঠিক পরিমাণ খাবার না পায় তাহলে সে বেড়ে উঠবে না বা তার বিকাশ হবে না। যার জন্য প্রথমেই বেঁচে থাকার জন্য যে অধিকারটা প্রয়োজন, যে মৌলিক অধিকারটা প্রয়োজন সেটা হলো খাদ্য। এরপর হলো বস্ত্র, অর্থাৎ পোশাক। যার যেমন পোশাকের প্রয়োজন সেই পোশাক হলো তার দ্বিতীয় মৌলিক অধিকার। 3 নম্বরে বলছে যে বাসস্থান। বাসস্থান মানে একটা নিরাপদ থাকার জায়গা। খাদ্য পেলাম, বস্ত্র পেলাম, কিন্তু যদি একটা নিরাপদ জায়গা আমি না পাই তাহলে কিন্তু আমি খুবই বিপদে পড়ে যাব, তাই না? তাই বলছে 3 নম্বরের মৌলিক অধিকার হলো বাসস্থান, বাসের স্থান, অর্থাৎ থাকার জায়গা। 4 নম্বরে আছে চিকিৎসা। আমরা যদি কখনো অসুস্থ হয়ে পড়ি বা শিশুরা যদি কখনো অসুস্থ হয়ে পড়ে তাহলে তার চিকিৎসা দেওয়াটাও সমাজ বা রাষ্ট্রের দায়িত্ব, অর্থাৎ একটা শিশুর অধিকার, এটা এই পাওয়াটা তার অধিকার। এরপরে 5 নম্বরে আমরা লিখব, 5 নম্বরে লিখব শিক্ষা, এবং তারপর হলো নিরাপত্তা। সে যে সমাজে বসবাস করবে তাকে যে
কেউ কোনো ক্ষতি করবে না বা সে যে নিরাপদে আছে সেই বোধটা তার ভিতরে জাগ্রত করা, নিরাপত্তা দেওয়াও কিন্তু সমাজ বা রাষ্ট্রের দায়িত্ব আর একটা শিশুর অধিকার। আচ্ছা, হয়তো তোমরা নিচে এখানে 5-6 দেখতে অসুবিধা হচ্ছে, আমি তাহলে এটাকে করে দিই। হ্যাঁ, মৌলিক অধিকার আমরা তাহলে 6টা পেয়েছি। আর 1 নম্বর হলো খাদ্য, 2 নম্বর হলো বস্ত্র, 3 নম্বর হলো বাসস্থান এবং 4 নম্বর হলো চিকিৎসা। তাহলে এবার আমি এই পাশে লিখছি 5 নম্বর হলো শিক্ষা, অর্থাৎ জীবনে প্রতিষ্ঠিত হতে হলে বা সঠিকভাবে বেড়ে ওঠার জন্য, নিজেকে সুন্দরভাবে রাখার জন্য শিক্ষাটা কিন্তু খুব জরুরি। এই শিক্ষা পাওয়া বা এই শিক্ষার ব্যবস্থা করে দেওয়াটাও জরুরি। শিক্ষা পাবে, তাই এটা অধিকার শিশুদের জন্য। আর আমরা শিক্ষা দিব যারা বড়রা আছি, সমাজে যারা আছি অভিভাবক হিসাবে বা রাষ্ট্রের অভিভাবক হিসাবে যে সরকার আছেন, তারা কি করবে? শিক্ষার ব্যবস্থা করে দেবেন শিশুদের জন্য। আরও একটা বিষয় হলো নিরাপত্তা। তাহলে 6টি মৌলিক অধিকার আমরা পেলাম। কি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও নিরাপত্তা। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, নিরাপত্তা, এগুলো কি? মৌলিক অধিকার। এগুলো হলো বেঁচে থাকার জন্য একটা মানুষের মৌলিক অধিকার। তাহলে দেখো এখানে একটা ছবিতেও কিন্তু অধিকারগুলো সুন্দরভাবে দেওয়া আছে বা দেখানো আছে। দেখো এখানে প্রথম ছবিটাতে দেখো দুজন ছেলে মেয়ে তারা বসে বসে খাচ্ছে, অর্থাৎ এখানে খাদ্যের অধিকারটাকে বোঝানো হয়েছে। তারপর হলো সুন্দর কাপড় চোপড় তারা পরিধান করে আছে। ছেলেটা দেখো শার্ট প্যান্ট পরেছে বা টি শার্ট আর প্যান্ট পরেছে, মেয়েটা ফ্রক পরেছে, অর্থাৎ যার যেমন পোশাকের প্রয়োজন, যতটুকু বস্ত্রের তার দরকার সেটা পরিপূর্ণভাবে তার আছে। এরপর হলো বাসস্থান, অর্থাৎ বাসের জায়গা, বসবাসের জন্য একটা নিরাপদ জায়গা। এরপর দেখা যাচ্ছে একজন ডাক্তার এই ছেলে মেয়েটাকে দেখছেন, অর্থাৎ তারা চিকিৎসা পাচ্ছে। এরপরে আছে দেখো নিরাপত্তার অধিকার, সে যে রাস্তাঘাটে চলবে ফিরবে বা বাসস্থানে থাকবে, সেখানে যে সে নিরাপদভাবে থাকবে সেই অধিকার। এবং এখানে দেখা যাচ্ছে ছেলে মেয়ে দুটি লেখাপড়া করছে বই নিয়ে, অর্থাৎ শিক্ষার অধিকার। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 6টা ছবিতে 6টা অধিকারের বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়েছে। হ্যাঁ, এখন আমরা দেখব পৃষ্ঠা নম্বর 17-তে কি দেওয়া আছে। পৃষ্ঠা 17, পৃষ্ঠা 17-তে যেহেতু আমরা যাব, এই অংশগুলো আমরা মুছে ফেলতে পারি। পৃষ্ঠা 17 এখানে বলেছে আমাদের মৌলিক অধিকারগুলো আমরা কিসের মাধ্যমে পূরণ করি তা উদাহরণ দিয়ে বলো। খাদ্য, এখানে একটা উদাহরণ দেওয়া আছে। খাদ্যের কি উদাহরণ দেওয়া আছে? ভাত। আর কি কি খাই আমরা? ভাত তো দেওয়া আছে, এর সাথে আমরা আর কি কি খাই? তাহলে খাদ্যের চাহিদাগুলো আমরা কোন কোন জিনিস থেকে পূরণ করি? খাদ্য খাই, ভাত খাই, ভাতের সাথে আমরা মাছ, মাংস, ডিম, দুধ, বিভিন্ন রকমের সবজি, এরপরে আমরা বিভিন্ন রকম ফলমূল খাই, এগুলোই হলো খাদ্য। বস্ত্র কি? ছোট ছেলে মেয়েরা যে পোশাকগুলো প্রথমে পড়ছে সেগুলো বলি, শার্ট, প্যান্ট, গেঞ্জি, ফ্রক, স্কার্ট, তারপরে একটু বড় হলে সালোয়ার কামিজ, তারপরে শাড়ি, ব্লাউজ, পেটিকোট, ফতুয়া, লুঙ্গি, গেঞ্জি বা কোট, এগুলো সব বস্ত্র, অর্থাৎ বিভিন্ন ধরনের পোশাকের নাম বললাম। বাসস্থান, আমরা কোথায় বাস করি? গ্রামের দিকে দেখা যায় কাঁচা বাড়ি থাকে, কাঁচা ঘর, তারপরে পাকা বাড়িও থাকে। এরপরে দেখা যায় বিল্ডিং, ফ্ল্যাট, এগুলোতে আমরা বসবাস করি, এগুলোই আমাদের বাসস্থানের উদাহরণ। এরপর শিক্ষা, আমরা কোথায় শিক্ষা গ্রহণ করি? আমরা কিন্তু অনেক গুরুজনদের মুখেও অনেক শিক্ষা গ্রহণ করি। তাছাড়া প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা যদি বলি, তাহলে প্রাথমিক
বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় এইসব জায়গা থেকে আমরা শিক্ষা গ্রহণ করে থাকি। চিকিৎসা হলো আমরা কোথায় পাই? আমরা ডাক্তার নার্সদের কাছে, হাসপাতালে, এসব জায়গায় আমরা চিকিৎসা পাই, চিকিৎসা কেন্দ্রে আমরা চিকিৎসা পাই। এরপর হলো নিরাপত্তার উদাহরণ কোনটা? যে আমরা আমাদের জানমাল স্বাভাবিকভাবে আমরা ভোগ করতে পারবো, সেগুলো অন্য কেউ ছিনিয়ে নেবে না, বা আমাদের অধিকারকে কেউ হরণ করবে না, বা আমরা যে রাস্তায় চলাচল করছি সেখানে আমাদের কোনো বিপদ ঘটবে না। যদি আমরা সতর্ক থাকি সেক্ষেত্রে আমাদের কোনো বিপদ ঘটবে না। আমরা নিয়ম মেনে চলার বিভিন্ন যে নিয়মগুলো আছে সেই নিরাপত্তার নিয়মগুলো মেনে চলবো, তাহলে আমরা নিরাপদে থাকবো। এরপর খ নম্বরে এসে লিখি শিক্ষা অর্জন করা কেন প্রয়োজন? এক বাক্যে যদি বলতে চাই শিক্ষা অর্জন করা আমাদের কেন প্রয়োজন? কারণ আমাদের ভালোভাবে বেড়ে ওঠার জন্য এবং সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য শিক্ষা অর্জন করা প্রয়োজন। কি বলেছি? শিক্ষা আমাদের কেন প্রয়োজন? ভালোভাবে বেড়ে ওঠা ও সমাজে বা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, অর্থাৎ নিজের কাজ যেন আমরা পরবর্তীতে নিজেই করে নিতে পারি, প্রতিষ্ঠিত হওয়ার জন্য শিক্ষা অর্জন করা প্রয়োজন। হ্যাঁ, এটা আমরা বলতে পারি। একটা বাক্য লিখতে বলেছে, আমরা একটা বাক্য লিখলাম। এছাড়াও আমরা যখন একটু বড়ভাবে বলবো বা একটু ব্যাখ্যা করে বলবো তখন দেখবো যে শিক্ষার অনেক অনেক প্রয়োজন আছে। তাই আমি এক কথায় লিখেছি এটা, যে ভালোভাবে বেড়ে ওঠা ও সমাজে প্রতিষ্ঠিত, এখানে একটা ত হবে, আমার ভুল হয়েছে, তোমরা এটা ঠিক করে নাও। প্রতিষ্ঠিত হওয়ার জন্য শিক্ষা অর্জন করা প্রয়োজন। এখানেও তার জন্য দিলাম। তার কি হলো? ভালোভাবে বেড়ে ওঠা ও সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য শিক্ষা অর্জন করা প্রয়োজন। দেখতে পাচ্ছ? এবার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা এটাই লিখতে হবে এমন কোনো কথা না, তুমি তোমার মতো করে নিজে লিখতে পারো। এরপরে কি আছে দেখো, এরপরে বলছে মনে করো একটি ভয়াবহ দুর্যোগে তুমি আটকা পড়েছ। এরকম অবস্থায় এই 6টি অধিকারের কোনটি সবচেয়ে বেশি প্রয়োজন হবে বলে তোমার মনে হয়? প্রয়োজন অনুসারে 6টি অধিকার সাজাও। কাজটি ছোট দলে করো, মানে ছোট একটা তোমরা 3-4 জন মিলে এরকম একটা দল করে তোমরা করতে পারো। সেটা কি বলেছে? যে তোমরা একটা ভয়াবহ দুর্যোগে পড়েছো, ধরে নেই হয়তো বা সেটা একটা সাইক্লোন, ঘূর্ণিঝড়, এরকম একটা দুর্যোগের মধ্যে হঠাৎ করে তুমি পড়েছো। তখন প্রথমেই তোমার কোন জিনিসটা দরকার হবে? প্রথমে তোমার একটা নিরাপদ স্থান দরকার হবে, এবং সেখানে তোমাকে সময় কাটানোর জন্য সব কিছুই কিন্তু কম বেশি প্রয়োজন হবে। তবে খাদ্য এবং যে নিরাপদ পানি, মানে পানির যোগ্য পানি, এইটা তোমার প্রথম দরকার হবে, খাদ্য। তারপরে সেখানে বস্ত্র, হ্যাঁ, তুমি যদি তোমার কাপড়টা যদি ভেজা থাকে, তুমি ওই কাপড়ে যদি তুমি অনেক সময় নিয়ে থাকো তাহলে সেটার জন্য তোমার শরীরটা অসুস্থ হয়ে যেতে পারে, তুমি কোনো রোগে পড়তে পারো, সেই জন্য তোমার হয়তো বস্ত্র দরকার। কিন্তু বস্ত্র এখানে খুব জরুরি এমন নয়। তারপরে এখানে আর আছে হলো, মানে প্রথমে আমি বলেছি এখানে বাসস্থান বলতে পারো, তারপরে খাদ্য, তারপরে এখানে যেটা সেটা হচ্ছে তোমার চিকিৎসার প্রয়োজন হতে পারে, তারপর তোমার হতে পারে যে শিক্ষা। এখানে কি শিক্ষা? এখানে শিক্ষাটা এমন যে ওই ক্ষেত্রে কি কি করা উচিত, ওই ধরনের দুর্যোগে পড়লে কি ভাবে নিজেকে এবং আশেপাশের সকলকে নিরাপদে রাখা যায়, এই ধরনের এই বিষয়ে কোনো যদি শিক্ষা হয় সেক্ষেত্রে তোমার শিক্ষা এখানে জরুরি হতে পারে। এবং মানে নিরাপত্তাটা, এখানে নিরাপত্তার প্রয়োজন আছে, এখানে
আছে, এখানে বাসস্থানেরও প্রয়োজন আছে। বস্তুটা আমি বলবো এখানে 6 নম্বরে এবং সব শেষে আসবে। এরপর দেখো সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে 1 নম্বরে আছে আমাদের সমাজে ড্যাশটি মৌলিক অধিকার আছে। লিখে ফেলো আমার সাথে সাথে তোমরাও। আমাদের সমাজের খালি ঘর, তারপরে আছে টি, অর্থাৎ কয়টি সেটা আমাদের এখানে তুলে দিতে হবে। এতটি মৌলিক অধিকার আছে। এখন এটা তোমরা নিশ্চয়ই জেনেছ যে এখানে কত সংখ্যা লিখতে হবে। তাহলে যে তোমরা 6টি অধিকার লিখেছি, এখানে উত্তর হবে 6। আমাদের সমাজে 6টি মৌলিক অধিকার আছে। এবার 2 নম্বরে কি আছে? এই অধিকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 2 নম্বর কি? এই অধিকারগুলোর অধিকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, দেখো আমার মনে হয় তোমরা বুঝবে যে এই যে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, নিরাপত্তা সবগুলোর মধ্যে একটা আমরা যদি বাদ দিই, সেটা ছাড়া আমরা কিছুতেই টিকতে পারবো না, সেটা হলো খাদ্য। অন্যগুলো একটু কম বেশি করা যেতে পারে, কিন্তু খাদ্য ছাড়া আমরা কোনোভাবেই বাঁচতে পারবো না। এটা আমাদের প্রথমেই দরকার। তাই খাদ্য হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার। ঠিক আছে, এবার আমরা পাঠ 2-এ চলে যাব। পাঠ 2 যেটা আছে পৃষ্ঠা নম্বর 18। তোমরা পৃষ্ঠা নম্বরটা লিখে ফেলো। পৃষ্ঠা নম্বর 18। এখানে পাঠ 2-এ আছে বিষয়বস্তু শিশু হিসাবে আমাদের অধিকার। এটা যে এতক্ষণ যেগুলো বলেছিলাম যে এখানে আমাদের সবার জন্যই এই অধিকারগুলো মানে দরকার, যেটা প্রত্যেকটা মানুষের জন্য। সেখানে শুধু শিশু বলে আলাদা করা যাচ্ছিল না। আর এখানে আমরা শিশু হিসাবে কি কি অধিকার আছে, শিশু হিসাবে আমাদের অধিকার, প্রত্যেকটা শিশুরও আলাদাভাবে কিছু অধিকার আছে। সেই অধিকারগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। কারণ তোমরা সবাই শিশু, তোমাদের কিন্তু জানতে হবে যে তোমাদের কি কি অধিকার আছে, এবং তারপরে আমরা জানব তোমাদের কি কি দায়িত্ব আছে সমাজের প্রতি বা পরিবারের প্রতি। এখানে একটা তালিকা আছে পৃষ্ঠা নম্বর 18-তে। দেখো প্রথমে কি আছে? জন্ম নিবন্ধনের অধিকার, অর্থাৎ একজন শিশু জন্মানোর পর সে যে জন্মেছে, কোন দেশে জন্মেছে, তার বাবা মাকে, সব বিষয় সম্পর্কে দেশের জন্য রাষ্ট্রের একজন সে অধিবাসী হিসাবে জন্মগ্রহণ করার সাথে সাথে তার নিবন্ধন করতে হবে, অর্থাৎ একটা রেজিস্ট্রেশন হয়ে যাবে, যেটা সরকারিভাবে রাখা হবে বা সেই হিসাবটা রাখা হবে যে সে একজন শিশু জন্মগ্রহণ করেছে, যার বাবা এই, যার মা সে এই দেশে জন্মগ্রহণ করেছে এবং সে এই দেশের নাগরিক। এরপর আছে একটি নাম পাওয়ার অধিকার, অর্থাৎ সে একটা সুন্দর নাম পাবে, যেই নামে তাকে সবাই চিনবে, সবাই তাকে জানবে। এটাও তার অধিকার যে সে একটা নাম পাবে। এরপর হলো স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার। সে যে জন্মগ্রহণ করেছে বা যারা তাকে জন্ম দিয়েছে তারা কি করবে? তাকে সুন্দরভাবে বড় হওয়ার জন্য স্নেহ ভালোবাসা দিয়ে তাকে বড় করবে। পুষ্টি ও চিকিৎসার অধিকার,
তার যতটুকু পুষ্টির প্রয়োজন সেই পুষ্টিটা নিশ্চিত করবে তার অভিভাবক এবং তারপর রাষ্ট্র, এবং অবশ্যই পাশাপাশি তার কোনো অসুস্থতার ভিতরে যদি সে পড়ে, অসুখ হলে সে চিকিৎসা পাবে, এটাও কিন্তু তার একটা অধিকার। অর্থাৎ সে কিন্তু এটা যে কেউ ইচ্ছা হলো তার চিকিৎসা করলাম অথবা না ইচ্ছা হলে করলাম না, এমন না। তার অভিভাবককে অবশ্যই তাকে চিকিৎসা দিয়ে সুস্থ করতে হবে। এরপর হলো খেলাধুলা ও বিশ্রামের অধিকার। একটা মানুষ বা একটা শিশু সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য তার যেমন খেলাধুলার প্রয়োজন আছে, পাশাপাশি কিন্তু তার বিশ্রাম নেওয়ারও অধিকার আছে। অনেক সময় দেখা যায় যে কোনো জায়গায় শিশুদেরকে দিয়ে অনেক কাজ করানো হয়, কিন্তু তাকে খেলাধুলা করতে দেওয়া হয় না, বা তাকে বিশ্রাম যতটুকু তার প্রয়োজন ততটুকু বিশ্রাম তাকে নিতে দেওয়া হয় না, অথবা সেই বিশ্রামের জন্য যে জায়গার প্রয়োজন বা যে জিনিসগুলোর প্রয়োজন সেগুলো তাকে দেওয়া হয় না। এমনটা কিন্তু করা যাবে না, কারণ এটা তার অধিকার, এটা তাকে দিতেই হবে। শিক্ষার অধিকার, অর্থাৎ তাকে পড়ালেখা করার সুযোগ দিতে হবে। সে ছেলে হোক, মেয়ে হোক, বা যেই পরিবারের সন্তানই হোক না কেন, তাকে শিক্ষা দিতে হবে। এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত যে একটা শিশু অধিকার, তার অধিকার হলো শিক্ষা লাভের অধিকার। মেয়ে ও ছেলে শিশু সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার। সে ছেলে হোক, শিশুটা মেয়ে হোক, যেই হোক না কেন, দুজনেই একই পরিবারে যদি এমনও হয় যে দুজন শিশু আছে, একজন মেয়ে একজন ছেলে, তাহলে তারা সবাই একই রকম সুযোগ সুবিধা ভোগ করবে। যেমন একজন যদি খেলাধুলা করতে পারে আরেকজন খেলাধুলা করবে, একজন যদি স্কুলে ভর্তি হয় তাহলে আরেকজনকেও ভর্তি করা হবে, অবশ্য এটা বয়স অনুযায়ী। তারপরে তাকে যে পুষ্টিকর খাবার দেওয়া হবে ছেলেকে, মেয়েকেও ঠিক একইভাবে দেওয়া হবে, বা মেয়েকে যা দেওয়া হবে ছেলেকেও তাই দেওয়া হবে। অর্থাৎ যা যা অধিকারগুলো আছে, যা যা বাড়িতে একটা বাড়িতে সুযোগ সুবিধা আছে, সবগুলো ছেলেকেও যতটুকু দিতে হবে, মেয়েকেও ততটুকু দিতে হবে। তাহলে অধিকারগুলো একজন শিশু হিসাবে অধিকারগুলো আমরা যদি একটু লিখি, জন্ম নিবন্ধন, নাম্বার হলো নাম, নাম পাওয়া, একটা নাম পাওয়ার অধিকার আছে, বাবা মার নাম সহ তার একটা নাম হবে। এরপরে হলো স্নেহ ভালোবাসা পাওয়ার অধিকার, স্নেহ ভালোবাসা পাওয়া। তারপর হলো পুষ্টি ও চিকিৎসা, পুষ্টি ও চিকিৎসা পাওয়া, এটাও তার অধিকার। এরপর আসবে খেলাধুলা ও বিশ্রাম। খেলাধুলাও করতে হবে, পাশাপাশি বিশ্রামও নিতে হবে যতটুকু প্রয়োজন, পর্যাপ্ত বিশ্রাম। বিশ্রাম এবং শেষে যদি আরেকটা দেই তাহলে হলো শিক্ষার অধিকার, শিক্ষা অধিকার। দেখা যাচ্ছে কি শেষের নিচের দিকে দেখা যাচ্ছে না, তাহলে আমি এরপরেরটা 6 পরে 7 নম্বরটা এদিকে লিখছি। নিচে লিখেছি শিক্ষার অধিকার, 6 নম্বরটা লিখেছি শিক্ষার অধিকার, এবং 7 নম্বরে লিখছি সকল শিশু। অর্থাৎ এখানে সকল শিশু কেন লিখছি? ছেলে মেয়ে উভয়ের কথা বোঝানোর জন্য। সকল শিশুর সমান সুযোগ সুবিধা, সমান সুযোগ সুবিধা পাওয়া। এবার দেখো কি কি আমরা লিখেছি। জন্ম নিবন্ধনের অধিকার, নাম পাওয়ার অধিকার, স্নেহ ভালোবাসা পাওয়ার অধিকার, পুষ্টি ও চিকিৎসা পাওয়ার অধিকার, খেলাধুলা ও বিশ্রাম নেওয়ার অধিকার, শিক্ষার অধিকার, এবং ছেলে মেয়ে উভয় শিশুর
সব দেশের কিন্তু এটা শুধু আমাদের দেশের অধিকার ও শিশুদের অধিকার নয়, এগুলো পৃথিবীর সব দেশের শিশুদের এই অধিকারগুলো আছে। সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য এসব অধিকার পূরণ হওয়া খুবই প্রয়োজন। একটা শিশু যদি ভালোভাবে বেড়ে উঠতে চায় বা বাবা মা যদি মনে করেন যে তার শিশুকে সুন্দরভাবে মানসিক এবং শারীরিক দুইটাই যদি তাকে সুন্দরভাবে তাকে গড়ে তুলতে চান বা বেড়ে ওঠাতে চান, তাহলে তাকে এই শিশুকে এই অধিকারগুলো দিতে হবে। এটা তার জন্য খুবই প্রয়োজন। পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব হলো শিশুদের অধিকারগুলো পূরণ করা। তাহলে শিশুদের এই অধিকারগুলো কে পূরণ করবে? প্রথমে হলো পরিবার, তারপরে সমাজ, তারপর হলো রাষ্ট্র। অর্থাৎ একজন শিশু প্রথমেই কিন্তু তার পরিবারে আসে। পরিবারে যখন সে কিছুটা বড় হয়, তারপরে সে আশেপাশের অন্যান্যদের সাথে মিশতে শুরু করে, তখন সে একজন সমাজের একজন মানুষ হয়, যার ফলে সে সমাজেও অনেক পাওয়ার যোগ্যতা রাখে। এবং সবশেষে হলো রাষ্ট্রের কথা বলা হয়েছে। রাষ্ট্র হলো কখনো যদি পরিবার বা সমাজ তার অধিকার দিতে ব্যর্থ হয়, অধিকার পূরণ করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে রাষ্ট্র এই দায়িত্ব পালন করবে। প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্বের সকল দেশে বিশ্ব শিশু দিবস পালন করা হয়। এই জিনিসটা আমরা অবশ্যই লিখব এবং সব সময় মনে রাখব। তোমরা কি জানো কতদিন একটা মানুষ শিশু থাকে? যতদিন পর্যন্ত না তার বয়স 18 বছর হয়। 18 বছর না হওয়া পর্যন্ত সব মানুষ কিন্তু শিশু। তাহলে তোমাদের জানতে হবে যে তুমি কতদিন শিশু থাকছো, তারপরে কবে তুমি বড় হবে, কখন তুমি বলতে পারবে যে হ্যাঁ আমিও একজন বড় মানুষ হয়েছি। সেটা এখন যেহেতু শিশু, সেটা আমাদের জানতে হবে যে আমরা শিশু একটা শূন্যস্থান লিখবো আমি, হ্যাঁ, যেন মনে থাকে আমি একজন শিশু। আমার জন্য আলাদা একটা দিবস পালন করা হয়। সেই দিবসটা কবে সেটা আমরা জানবো। এরপর যখন আবার তোমার আশেপাশে অন্য কেউ শিশু হবে, তুমি বড় হবে, তখনও কিন্তু তোমার তাকে ওই তথ্যগুলো দিতে হবে, ঠিক আছে? সেজন্য আমরা এটা জানি। প্রতি বছর ড্যাশ মাসের প্রথম ড্যাশ শিশু দিবস পালিত হয়। প্রতি বছর ড্যাশ মাসের প্রথম ড্যাশ শিশু দিবস পালিত হয়। কোন মাসে? অক্টোবর। অক্টোবর মাসের প্রথম কিসে? প্রথম সোমবার। এটা কোনো নির্দিষ্ট তারিখ নয়, এটা হলো অক্টোবর। প্রতি বছর যখন অক্টোবর মাস আসবে, সেই অক্টোবর মাসের প্রথম যে সোমবারটা হবে সেদিন হলো বিশ্ব শিশু দিবস। হ্যাঁ, মানে সারা বিশ্বে এটা পালন করা হয়, তাই বিশ্ব শিশু দিবস পালিত হয়। এখন আমরা পৃষ্ঠা 19 নিয়ে আলাপ করতে পারি। তোমরা লিখো পৃষ্ঠা 19। পৃষ্ঠা 19-এ কি আছে? শ্রেণীতে আলোচনা করে তোমার পরিবারের ছেলে ও মেয়েদের কি সমানভাবে দেখা হয়? এটা কিন্তু তোমরা নিজেরাই করবে, কারণ তোমার পরিবারে যদি আরেকজন ছেলে থাকে বা আরেকজন মেয়ে থাকে, তুমি তখন বুঝতে পারবে যে তোমাদের কি একই রকম ভাবে রাখা হয় কি না। অর্থাৎ তোমাকে যা ক্ষেত্রে হচ্ছে অন্যজনকেও তাই দেওয়া হচ্ছে কিনা, তোমাকে যা শেখানো হচ্ছে অন্যজনকেও তাই শেখানো হচ্ছে কিনা, সব বিষয় তোমাকে যেটা করতে দেওয়া হচ্ছে আরেকজনকে সেটা করতে দেওয়া হচ্ছে কিনা, এভাবে এটাকে একটু চিন্তা করবে। তোমার পরিবার তোমাকে কিভাবে প্রতিটি অধিকার প্রদান করছে তা উদাহরণ দিয়ে নিচের ছকে লেখো, কাজটি জোগাড় করো। তো পরিবারের শিশু হিসাবে তুমি কি কি অধিকার পাচ্ছ
আমরা এটার উত্তর দিতে পারবো। তোমার জন্ম নিবন্ধন করা হয়েছে কি না, তারপর তোমার একটা সুন্দর নাম আছে কি না, যদি হয় তাহলে তুমি অধিকারটা পেয়েছো। তারপরে স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার, স্নেহ ও ভালোবাসা তোমাকে দেওয়া হচ্ছে কিনা, তুমি বাবা মার সাথে থাকতে পছন্দ করছো, তার মানে কিন্তু তারা তোমাদেরকে আদর করছে, না হলে তো তোমার ভালো লাগতো না তাদের সাথে থাকতে, বা তুমি থাকতে না, তাই না? বাবা মা কিন্তু সবসময় ছেলে মেয়েদেরকে অনেক আদর করে, অনেক ভালোবাসে, অবশ্যই তারা স্নেহ করেন, আমাদেরকে ভালোবাসে। এরপর হলো পুষ্টি ও চিকিৎসার অধিকার, তোমাদের প্রতিদিন সময় মতো খাবার রান্না করে দেওয়া হচ্ছে, যখন যেটা তোমাদের প্রয়োজন হচ্ছে, অসুবিধা হলে অসুস্থ হলে তোমাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, ওষুধ খাওয়ানো হচ্ছে কিনা। তারপর খেলাধুলা ও বিশ্রামের অধিকার, তোমরা সকালবেলা যখন ঘুম থেকে উঠছো তখন তোমরা নাস্তা খাচ্ছ, একটা সময় পড়ালেখা শেষ করে তখন কি করছো, একটু খেলাধুলা করছো, তারপরে আবার যখন তোমাদের ঘুমানোর প্রয়োজন হচ্ছে বা একটু রেস্ট নেওয়ার প্রয়োজন হচ্ছে, সেটা তোমাদেরকে নিতে দেওয়া হচ্ছে কিনা। আমি জানি যে তোমাদেরকে তোমরা যারা এই ক্লাস দেখছো বেশিরভাগই কিন্তু খুব ভালোভাবে এই অধিকারগুলো পাচ্ছ। শিক্ষার অধিকার, অবশ্যই শিক্ষার অধিকার তোমরা পাচ্ছ। তারপর ছেলে ও মেয়ে শিশু সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার, এটাও তোমরা পাচ্ছ। কারণ আমি জানি যে আমার ক্লাস যারা দেখছো বা আমার সাথে যারা নিয়মিত অনলাইন ক্লাসে যুক্ত হচ্ছ, তারা ছেলে এবং মেয়ে উভয় আছো, তার মানে তোমরা ছেলে মেয়ে উভয়ই তোমাদের পরিবার থেকে তোমাদেরকে এই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এরপর হলো বিদ্যালয়ে বিশ্ব শিশু দিবস কিভাবে পালন করা যেতে পারে তা পরিকল্পনা করো। বিদ্যালয়ের সমাবেশে কি করবে, সেদিন আমরা বিশ্ব শিশু দিবস উপলক্ষে শিশুদের আরেকটু বেশি সময় খেলতে, আরেকটু বেশি সময় গল্প করতে, ছবি আঁকতে দিতে পারি। তারপর সমাবেশে আমরা সবাই মিলে শিশু দিবসের শিশুদের অধিকার সম্পর্কে বলতে পারি, তাদের কী করা উচিত, কী করা উচিত না, এগুলো একটু আমরা জানাতে পারি। তারপরে শ্রেণীকক্ষ কীভাবে সাজানো যেতে পারে, শ্রেণীকক্ষে আমরা তাদের অধিকারগুলো বড় বড় করে লিখে তারপরে পোস্টারের মতো তৈরি করে পাশে আবার একটা ছবি দিয়ে এগুলো সুন্দরভাবে সাজাতে পারি। তারপরে কোনো একটা নাটক বা নাটক করা যায় কি না, হ্যাঁ নাটক করা যেতেই পারে। একটা মানুষের, একটা শিশুর কী কী অধিকার পাওয়া উচিত এই ধরনের বা পাচ্ছে না এমন একটা বিষয়ে যদি আমরা সুন্দর করে ছোট করে নাটকে লিখি এবং সেটা সবাই মিলে অভিনয় করি, তাহলে কিন্তু খুব ভালো। এরপর দেখো কি আছে, সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দাও। কোনটি শিশুর অধিকার? অধিকার কোনগুলো? যখন আমরা দেখব যে অধিকার, এটা ভয়ের যাচাই করি অংশে আছে, এই অংশে একটা সঠিক উত্তর আছে, সেটা হলো কোনটি শিশু অধিকার? জন্ম নিবন্ধন। প্রথমেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি উত্তরটা যে ৬ নাম্বার, এটা এটার অধিকার, জন্ম নিবন্ধনের অধিকার। সে যে জন্মগ্রহণ করলো যে দেশে, সেই দেশের একজন নাগরিক সে সেদিনই হয়ে গেল। এটা হলো সঠিক। এরপরে আছে নিয়ম মানা, বড়দের শ্রদ্ধা করা, অসুখকে সেবা করা, সেগুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। অধিকার হলো জন্ম নিবন্ধন হবে, একজন শিশুর জন্ম নিবন্ধন হবে, এটা তার অধিকার। ঠিক আছে, তাহলে এখন যে পর্যন্ত আজকে শিখেছি সে পর্যন্তই আমরা শেষ করব। পরবর্তী ক্লাসে আমরা পাঠ 3 নিয়ে আলোচনা করব। আর এখানে তোমাদের কাজ থাকবে হলো এই অংশের ভিতরে আমরা যতটুকু করলাম, অর্থাৎ পাঠ 1 এবং 2 এই পর্যন্ত যে বিষয় নিয়ে আলোচনা করলাম, সেই আলোচনা বিষয়ের ভিতর থেকে যতটুকু সংক্ষিপ্ত প্রশ্ন আমরা হতে পারে তার উত্তর চর্চা করব। কোথা থেকে করব? আমরা কিন্তু এই যে আমাদের স্কুল থেকে একটা হ্যান্ডনোটের ব্যবস্থা আছে, সেটা যদি কেউ পেয়ে থাকো, এখানে কিছু ছোট ছোট প্রশ্ন আছে। এছাড়াও তোমরা চাইলে নিজেরাই প্রশ্ন বানিয়ে নিজেরাই সেটার উত্তর শিখতে পারো। সেজন্য তোমাদের ভিতরের অংশটা ভালোভাবে পড়তে হবে। এখানে অধ্যায় 3 আমাদের অধিকার ও দায়িত্ব, অল্প কথায় উত্তর দাও, এগুলোই হলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তাহলে এই অংশটা তোমরা বাসায় পড়ো, ঠিক আছে?
তাহলে আমি লিখব যে অধ্যায় 3 পাঠ 1-2 এর ছোট প্রশ্ন উত্তর চর্চা করব। মানে যেই উত্তরগুলো অনেক বড় করে ব্যাখ্যা করে দিতে হয় না, অল্প কথায় দেওয়া যায়, 2টা লাইন বা 3টা লাইনের মধ্যে উত্তরগুলো দেওয়া যায়, সেরকম প্রশ্ন তৈরি করবে এবং উত্তর শিখবে এবং হ্যান্ড নোটে যেগুলো আছে সেগুলোতেও তোমাদের অনেক সাহায্য হবে।